হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। গতদিন দ্য ব্রাইটেস্ট স্টার ইন দ্য স্কাই ড্রামার পার্ট 1-এর গল্প আপনারা শুনেছিলেন। আজকে এই ড্রামার দ্বিতীয় পর্বের গল্প নিয়ে এলাম এবং এই গল্পটা যে কতটা ইন্টারেস্টিং তা আপনারা ইতোমধ্যেই বুঝতে পারছেন। তো চলুন এই গল্পটি এনজয় করা যাক। তো পার্ট 2-এর শুরুতেই আমরা দেখতে পাই যে অফিসে অনেক গোলমাল বেঁধে গিয়েছে, কারণ জাং বসুকে নিয়ে এখন পত্রিকায় লেখালেখি করা হচ্ছে, যেহেতু ওদের ওই বারে ঝগড়াঝাটি হয়েছিল। লুইনান বলে ভালোই তো হচ্ছে, কারণ জাং বসু এখন ট্রেন্ডিংয়ে থাকতে পারছে, কিন্তু এতে খুবই রাগ হয়ে যায় ইয়াং জেনজেনের। ইয়াং জেনজেন বলে তবে ওর নামে আজে বাজে কথা কেন লেখা হচ্ছে, এগুলো আমি একদম বরদাস্ত করব না, ও যা করেনি সে সম্পর্কেও লেখা হচ্ছে। লুইনান বলে ভালোই তো হয়েছে, ও ট্রেন্ডিংয়ে আছে, কিন্তু ও রাগারাগি করে এখন জাং বসুর বাড়িতে আসে। জাং বসু ওকে ডেকে বলে, শুনলাম তুমি নাকি লুইনানের সঙ্গে জোরে মেজাজ দেখিয়েছ। আমি তো অনেক প্রাউড ফিল করছি, কারণ লুইনানকে সবাই ঝাড়ি দিতে চায়, কিন্তু কেউই আলটিমেটলি ঝাড়ি দিয়ে উঠতে পারে না। যে কাজটি আমার অ্যাসিস্ট্যান্ট করে ফেলেছে, এর জন্য আমি তোমাকে পুরস্কার দিতে চাই, বলো তুমি আমার কাছে কি চাও। ইয়াং জেনজেন বলে তার কোনো পুরস্কারের দরকার নেই। এটা বলে ও চলে আসে। এদিকে আমরা প্রেসিডেন্ট ডুকে দেখতে পাই, যিনি এবার ছবি দেখে ফেলেছিলেন, যে ছবিটা ইয়াং জেনজেন সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল। এবার উনি তার হাজব্যান্ডকে এই ছবিটি দেখান এবং জিজ্ঞেস করেন মেয়েটিকে, কিন্তু ওনার হাজব্যান্ড কোনো কিছু বলার আগেই উনি রাগ করে ওখান থেকে চলে যান। এদিকে আমরা ইয়াং জেনজেন এবং ওর বান্ধবীকে দেখতে পাই, ওরা সবাই মিলে ইজুরের সঙ্গে ডিনার করছিল, আর বোঝাই যাচ্ছিল ওরা খুবই হ্যাপি ছিল। এরপরে পরদিন সকালবেলা জাং বসুকে সকালে ব্রেকফাস্ট দিতে আসে ইয়াং জেনজেন, আর বলতে লাগে আজকের পুরো দিনে ওর কী কী শিডিউল আছে, এবং সেগুলো জানার পরে ওরা এবার একটা জায়গায় বেরিয়ে পড়বে। তবে জাং বসুকে ও মাস্টার জাং বলে ডাকছিল, এটা নিয়ে এবার জাং বসু ওর সঙ্গে কিছুটা মজা করে। এরপরে একটা ড্রামা শুটিংয়ে আসার কথা ছিল জাং বসুর। ড্রামা শুটিং করতে যখনও আসে, তখন এখানকার যে পরিচালক ছিল তিনি নায়িকার উপরে খুবই রেগে যান, কারণ ওই নায়িকার যা করার কথা তার থেকেও বেশি করছে। যেমন জাং বসুর পা ধরার কথা ছিল, কিন্তু উনি এমনভাবে পা জড়িয়ে ধরেছিলেন যে এতে শুটিংয়ের ব্যাঘাতই ঘটছিল। এরপরে ওরা লাঞ্চ ব্রেক পায়। যখন জাং বসুর জন্য খাবার আনতে যাচ্ছিল ইয়াং জেনজেন, তখন ওর ওই ড্রামার নায়িকা ওখানে আসে এবং জাং বসুর সঙ্গে ফ্ল্যাটিং করার চেষ্টা করে। বিভিন্নভাবে জাং বসুর সঙ্গে উল্টোপাল্টা কথা বলতে লাগে আর ওর পাশে বসতে লাগে। জাং বসু একবারে ওর সঙ্গে তো খারাপ ব্যবহার করতে পারে না, বরং এখন ওকে টলারেট করতে হবে। আর ওই মেয়ে এবার ওদের দুজনের একসঙ্গে ছবিও তুলতে লাগে। দৃশ্যে আমরা দেখতে পাই ইজুরের সঙ্গে দেখা করতে এসেছিল ইয়াং জেনজেন, ওকে নিয়েও একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। এই রেস্টুরেন্টটি ওরই এক গ্র্যান্ড পা চালায়, যার সঙ্গে পাই এনিসান্স ওর পরিচয় হয়ে গিয়েছিল। এই রেস্টুরেন্টের মালিক এই লোকটিকে আপনারা সবাই মনে রাখবেন, ওকে ইয়াং জেনজেন গ্র্যান্ড পা বলে ডাকে। এদিকে আমরা আবার জাং বসুকে দেখতে পাই যে ওর গানের রিহার্সাল করছিল, কিন্তু ওর খুব একটা মন মতো হচ্ছিল না গানগুলো। এদিকে আবার ওই মেয়ে যে ছবিগুলো তুলেছিল সেই ছবিগুলো নিয়ে হুটোপাটা শুরু হয়ে যায়, কারণ মেয়েটি ছবিগুলো অলরেডি ভাইরাল করে দিয়েছে। এদিকে এখন জাং বসুর বাড়িতে সমস্ত রিপোর্টার্সরা এসে জাং বসুকে উত্ত্যক্ত করতে লাগে, বিভিন্ন প্রশ্নে ওকে জর্জরিত করে ফেলতে লাগে। তবে জাং বসুর এসবে খুবই কষ্ট হচ্ছিল, ও তো এগুলো সহ্য করতে পারে না। ও খাওয়ার জন্য বাহিরে যাচ্ছিল, রিপোর্টারদের জন্য বাহিরে যেতেও পারে না। এদিকে এখন ইয়াং জেনজেনকে বলা হয় যে এমন একটা নায়িকাকে কেন তুমি ভিতরে অ্যালাউ করেছিলে। ইয়াং জেনজেনকে এখন বকাঝকা করা হয়, কিন্তু ইয়াং জেনজেনকে এটাও বলা হয় যে তুমি এখন এই পরিস্থিতি সামাল দিবে, এখনই জাং বসুর বাড়িতে যাও, কারণ তার বাড়ির নিচে রিপোর্টার্সটা তো একদম ঝড় তুলে দিচ্ছে। ও যখন এসে দেখে এখানে আসলে রিপোর্টার্সদের ভিড়, তখন ও নিজেও অবাক হয়ে যায়। ও কোনো রকমে বাড়ির ভিতরে ঢুকে পড়ে, কিন্তু ও দেখতে পায় যে লিফটে করে ওরাও উপরে আসছে। ও একদম এবার ভিতরে নিয়ে চলে যায় জাং বসুকে। জাং বসুকে বলে এই মুহূর্তে তুমি বাইরে যেতেই পারবে না, কারণ বাইরে অনেক নিউজ রিপোর্টার্স তোমার জন্য ওয়েট করছে। এখন ওরা যেই চলে এসেছিল জাং বসুকে নিয়ে ভিতরে চলে যায়। তবে ওরা দুজনে দেখতে পায় যে বাইরের রিপোর্টার্সরাও ওদের দরজা ধাক্কাধাক্কি করছে, এতে ওরা খুবই বিরক্ত হয়ে যায়। জাং বসু বলে আমার অনেক ক্ষুধা লেগেছে, আমি বাইরে যাবই যাব। ওর অনেক জেদ চেপে গিয়েছিল যে ও আজকে বাইরে যাবে, কিন্তু ইয়াং জেনজেন ওকে বাধা দিতে লাগে যে কোনোভাবেই তুমি এখন বাইরে যেতে পারবে না। আর এমনভাবে ওকে বাধা দিয়েছিল যে সত্যি এখানে একটা ফানি মুমেন্টেরও ক্রিয়েট হয়ে যায়। তবে ইয়াং জেনজেন বলে যে আমি ইচ্ছে করে এমন করিনি, কিন্তু এই মুহূর্তে তুমি বাইরে যেতে পারবে না। জাং বসু তখন ইয়াং জেনজেনকে বলতে লাগে তাহলে তুমি ওদের সামলাও, আমি তো বাইরে যাবই। ইয়াং জেনজেন বলে যে আমি সামলাবো এতজনকে, কিভাবে? এতজনের সঙ্গে আমি পারবো?
তখন জাং বসু বলে, আমি জানি না, তোমার দায়িত্ব কর্তব্য ওদেরকে সামলানো, তাই তুমি ওদেরকে সামলাবে এবং আমি বাইরে যাবই। তখন ইয়াং জেনজেন বলে, ঠিক আছে, আমি ওদেরকে গিয়ে সামলাচ্ছি, তুমি পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে, এটা কিন্তু ডিল। এবার ও বাইরে চলে আসে এদেরকে সামলানোর জন্য, কিন্তু জাং বসু ভিতর থেকে দেখতে পায় যে এরা ইয়াং জেনজেনকেই একদম খেয়ে ফেলার মতো করছে। এবার ও এটা দেখে আর সহ্য করতে পারে না, তাই পিছনের দরজা দিয়ে না বাইরে গিয়ে ও পুনরায় ইয়াং জেনজেনকে ভিতরে টেনে নেয়। আর ওরা দুজনেই অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। এদিকে জাং বসুর অবস্থা কাহিল হয়ে যায়, ও অজ্ঞান হয়ে পড়ে যায়। ওর অবস্থা এতটাই সিরিয়াস ছিল যে ও জ্ঞান হারিয়ে ফেলেছিল। ইয়াং জেনজেন ভাবে যে ও মরে গেল না তো, আর ও এবার দেখতে লাগে যে ওর শ্বাস চলছে কিনা এবং ওর বুকেও প্রেস করতে লাগে। তারপরে ও ভাবতে লাগে, এখন ওকে আবার শ্বাস দিতে হবে না তো, এটা বলো না তোমাকে সিপিআর দেওয়া লাগবে। এবার কিছুক্ষণ পরে ওর নাক চেপে ধরে ও, এবং ও যখন ওকে শ্বাস দিতে যাবে ঠিক সেই সময়ই জাং বসুর জ্ঞান ফিরে আসে। ইয়াং জেনজেন তো চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে থাকে। জাং বসু বলে, তুমি আমার অ্যাডভান্টেজ নিচ্ছিলে, তুমি কি আমাকে কিস করতে যাচ্ছিলে নাকি? এবার ওরা দুজনেই উঠে দাঁড়ায়। এদিকে আমরা লুইনানকে দেখতে পাই, ডিরেক্টর চেনকে এসে বলে যে জাং বসুর বাড়িতে তো ভয়ানক অবস্থা। এদিকে জাং বসুর বাবা এখন ডিরেক্টর চেনকে ফোন দিয়ে বলে যে আপনার সঙ্গে আমরা বিজনেস ডিল করতে চাই। যেহেতু তার বাবা একজন অনেক প্রভাবশালী লোক, সেহেতু এখন পুলিশ দিয়ে তো ওর বাড়ির নিচে রিপোর্টারগুলোকে হটিয়ে দিতেই হতো। ওদিকে জাং বসুর বোন এখন ওদের জন্য খাবার নিয়ে আসে, আর ওরা তিনজন মিলে বিভিন্ন গল্প করতে লাগে আর খেতে লাগে। তবে জাং বসু এখন ওর জিয়া মানে ওর বোনের সঙ্গে বিভিন্ন রকমের অনুযোগ অভিযোগ করছিল। এরপরে আমরা দেখতে পাই যে আবার ইজুরের সঙ্গে দেখা করতে এসেছিল ইয়াং জেনজেন, কারণ এখন জাং বসুর সঙ্গে একটা ট্রিপে ওকে মেক্সিকো যেতে হবে, তাই ও বিদায় নিতে এসেছিল। এবার ওরা যখন এয়ারপোর্টের দিকে যাচ্ছিল ঠিক তখনই ওকে একটা শপিং মলে টেনে নিয়ে যায় জাং বসু, কারণ ইয়াং জেনজেনের ড্রেস আপ ওর একদমই ভালো লাগে না। জাং বসু বলে, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, আর আমার অ্যাসিস্ট্যান্ট এরকম ড্রেস পরে ঘুরে বেড়ায় আমার একদমই ভালো লাগে না, তাই তুমি এখান থেকে একটা ড্রেস চুজ করো এবং এটাই তুমি পরবে। আমার আশেপাশে দেখতে চাই তুমি যেন ভালো ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছ। কিন্তু ইয়াং জেনজেন কিছু পছন্দ করতে পারে না, তখন ওর জন্য একটা জামা সিলেক্ট করে দেয় জাং বসু। ইয়াং জেনজেনকে বলে যে এটা তুমি যে ট্রায়াল দিয়ে এসো। এবার ওটা যখন ওরা কিনতে যাবে তখন জাং বসুর দিকে তাকিয়ে থাকে ইয়াং জেনজেন, কারণ ও ভেবেছিল জাং বসু এই জামাটা ওকে কিনে দিচ্ছে। কিন্তু এবার ইয়াং জেনজেনের দিকে তাকিয়ে থাকে জাং বসু, কারণ জামাটাও কিনে দিচ্ছে না। ইয়াং জেনজেনের জামার দাম তাকেই দিতে হবে। ইয়াং জেনজেন তো অবাক হয়ে যায় যে ওর এতগুলো টাকা গচ্ছা গেল, ওর ড্রেসটা না কিনেই পারতো। এরপরে ওরা মেক্সিকো চলে আসে, আর ইয়াং জেনজেন চারিদিকের ভিডিও করতে লাগে। এরপরে ওরা যেখানে থাকবে সেখানে চলে আসে, কিন্তু জাং বসুর যে এজেন্ট ছিল সেই ফাঁকিবাজটা সে এসে বলে যে যেহেতু তোমার জন্য এখন আর কোনো কাজ নেই, আমি সব কিছুই ঠিক করে ফেলেছি, তাই এখানে আমি একটা বন্ধুর সঙ্গে দেখা করতে যেতে চাই। জাং বসু ওকে বলে, ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই করো। এদিকে ইয়াং জেনজেন এখানকার সমস্ত কাজ করতে লাগে, লাগেজ গোছানো, বেড পাতি গোছানো, সব কিছু। এরপরে ইয়াং জেনজেনকে জাং বসু বলে একটু পরে ও গোসল করে একটা জায়গায় বের হবে। আর ও যখন রেডি হয়ে বের হতে লাগে তখন ও দেখতে পায় ও দরজার সামনে ইয়াং জেনজেন বসে আছে। আর ওকে এখানে বসে থাকতে দেখে জাং বসু বলে, তুমি এখানে বসে আছো কেন? ইয়াং জেনজেন বলে, কারণ তুমি আমাকে বলোনি তুমি একটু পরে কোথায় যাবে। ইয়াং জেনজেন আরও বলে যে দুপুর 1:30টার সময় তোমার কিন্তু শুটিং আছে, এখানে তোমার একটা MVর শুটিং হবে, তুমি এভাবে চলে যেতে পারো না। তাই ওকে ফলো করতে লাগে এখন ইয়াং জেনজেন। কিন্তু জাং বসু ওর কাছে থাকা ফোনটা এখন একটা ডাস্টবিনে ফেলে দিয়ে যায়, আর ওই ডাস্টবিন থেকে জাং বসুর ফোনটা যখন খুঁজতে থাকে ইয়াং জেনজেন, ওর চোখের আড়ালেই হারিয়ে যায় জাং বসু। আর ইয়াং জেনজেন হারিয়ে ফেলে আর রাস্তার ভিতরে জোরে চিল্লাতে থাকে যে 1:30টার ভিতরে তুমি যেখানেই থাকো ফিরে আসবে। এদিকে জাং বসু একটা রেসে এসেছিল, এদিকে ও রেস করছিল, আর অন্যদিকে সেই শুটিং স্পটে সবাই ওর জন্য অপেক্ষা করতে লাগে। জাং বসু তো ফিরে আসার কোনো খোঁজই নেই, ওর আসলে মনেই ছিল না যে ওর শুটিং আছে। এখন ওখানে শুটিংয়ের সমস্ত লোকজন খুবই বিরক্ত হয়ে ওর জন্য অপেক্ষা করে চলে যায়, আর এরা তো জাং বসুকে খুঁজেই পাচ্ছিল না। ঠিক তখনই ওর এজেন্ট এসে আবার রাগারাগি করতে লাগে ইয়াং জেনজেনের উপর, আর বলতে লাগে তুমি ওর উপর কেন নজর রাখোনি। এখন ওরা দুজনেই ওকে খুঁজতে লাগে, কিন্তু কোথাও জাং বসুকে খুঁজে পায় না ইয়াং জেনজেন। ওর খুবই খারাপ লাগে, তাই ও একটা রেস্টুরেন্টে এসে বসে থাকে। ঠিক তখনই ওখানে আরও একজন চাইনিজ মহিলা আসে আর বলে, তুমি ইয়াং জেনজেন তাই না? আমাকে ডিরেক্টর চেন পাঠিয়েছে, ডিরেক্টর চেনের মেয়েকে আমি দেখাশোনা করি, ওনার সমস্ত ল বিষয়ক কাজকর্ম আমি দেখাশোনা করি। এদিকে জাং বসুকে আটকে রাখা হয়েছিল জেলে, কারণ কার রেস ইলিগাল, আর এখন ওরা সংবাদ পেয়ে এখানে জাং বসুকে ছাড়ানোর জন্য আসে।
ছাড়া পেয়ে জাং বসু বলে যে তোমরা আগে কেন আসোনি, কতক্ষণ আমাকে ওরা আটকে রেখেছে। ওর উপরে এবার চিল্লাতে থাকে ইয়াং জেনজেন আর বলতে লাগে তোমার জন্য শুটিং আজকে মাটি হয়ে গিয়েছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওরা সবাই মিলে ওই মহিলার বাড়িতে ঘুরতে যায়। আর এটা হলো এই বড় মেয়েটা হলো শাও শাও, ও ছিল ডিরেক্টর চেনের মেয়ে। ঠিক পরদিন ওদের আবারও শুটিং শুরু হয় এবং ওই শুটিং খুব ভালোভাবে ওরা সম্পন্ন করেছিল। কিন্তু যেহেতু জাং বসু আগের দিন এদের সবাইকে অনেক ওয়েট করিয়েছিল, তাই আজকে ওদের এই মরুভূমির ভিতরেই রেখে সমস্ত গাড়ি নিয়ে ওই শুটিংয়ের লোকজন চলে যায়। আর এই মরুভূমি ওরা কিভাবে পাড়ি দিবে ওটাই ভাবতে লাগে। সাথে অত বড় একটা লাগেজও ছিল, আর এই লাগেজটা ক্যারি করতে পারছিল না ইয়াং জেনজেন, তাই ও জাং বসুকে বলে একটু ক্যারি করতে। জাং বসু বলে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট নাকি আমি তোমার অ্যাসিস্ট্যান্ট, এটা বলে একটুখানি ক্যারি করে আবার তাই ইয়াং জেনজেনের কাছে দিয়ে দেয়। এরপরে অনেক পথ হাঁটার পরে ওরা একটা গাড়ি পেয়ে যায়, কোনো রকমে ওরা পৌঁছে যায়। কিন্তু যেহেতু ল ভঙ্গ করেছিল জাং বসু, তাই ওকে শাস্তিও পেতে হয়। ওকে একটা পুল সাইড পরিষ্কার করার কাজ দেওয়া হয়। যখন ও এই কাজটি করছিল ঠিক তখনই ওরা জানতে পারে এখানকার একজন ফেমাস সিঙ্গার মারা গিয়েছে এবং ওই সিঙ্গারের ওয়াইফ ছিল খুবই সাধারণ একজন মহিলা। ওই সিঙ্গারের ওয়াইফ এখন রিকোয়েস্ট করে কারো একজনকে এখানে গিটার বাজানোর জন্য, আর ওখানে জাং বসু গিটার বাজিয়েছিল। এই দৃশ্যটা খুবই করুণ লেগেছিল। এরপরে আমরা দেখতে পাই যে ওরা দেশে ফিরে আসে, কিন্তু দেশে ফিরে আসার পরে আমরা দেখতে পাই ইয়াং জিনজিন ওর রুমমেটের জন্য কিছু গিফট নিয়ে এসেছিল এবং একই সাথে ও আরও একটা গিফট নিয়ে এসেছিল এই চুরের জন্য। যখন ও জাং বসুর বাড়িতে যায় জাং বসু ওকে ডেকে বলে আগামীকাল ফ্যান মিটিংয়ের জন্য এই ড্রেসটা কি ঠিক হবে। তখন ইয়াং জিনজিন বলে আমার তো চয়েস ভালো না, আমাকে কেন চুজ করতে বলছো, আর যদি আমাকে চয়েস করতেই হয় তবে আমি বলবো এই ড্রেসটা তুমি পরো না, কারণ এটা খুবই লাইট হয়ে যাচ্ছে। তখন জাং বসু বলে ঠিক আছে আমি এটাই পরবো। তুমি আসলে আমার সাথে এতদিন থেকে এখনো বুঝলে না তোমার রুচির একদমই পরিবর্তন হয়নি, যেমন ছিল তেমনই আছে। তুমি বলেছো এই শার্টটা না পরতে, মানে আমি এটাই পরবো, এখন এটাকে ইস্ত্রি করে দাও। তখন আরও বলে যে তুমি জুরেকে পছন্দ করো, এর মানেই তো বোঝা যায় তোমার টেস্ট কত খারাপ। আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে থাকতে তুমি কিনা জুরেকে পছন্দ করো। আচ্ছা ঠিক আছে মানলাম তুমি জুরেকে পছন্দ করো, কিন্তু তুমি আমাকে অপছন্দ করো কেন? আমি এত সুন্দর একটা ছেলে, আমার জন্য মেয়েরা এত পাগল, আর আমার অ্যাসিস্ট্যান্টই কিনা আমাকে পছন্দ করে না। আর এবার তো দুজনের ঝামেলা শুরু হয়ে যায়। ইয়াং জেনজেন শার্টটা ইস্ত্রি করতে করতে ইস্ত্রি মেশিন ওই শার্টের উপরে রেখেই ঝগড়া করতে লাগে আর বলতে লাগে আমি জোড়াকে পছন্দ করি, তাতে তোমার কি সমস্যা? তোমাকে আমি একদমই পছন্দ করি না। এটা নিয়ে যখন ওদের ঝগড়া হয় ইতিমধ্যেই ওই শার্টটি পুড়ে গিয়েছিল। আর এখন জাং বসু বলে তুমি আমার সঙ্গে কথাই না পেরে এখন আমার শার্ট পুড়িয়ে রিভেঞ্জ নিচ্ছ। ইয়াং জিনজিন বলে আমি ইচ্ছে করে করিনি, ঠিক আছে আমি তোমাকে একটা সামনের মল থেকে এই শার্ট কিনে দিব। তখন জাং বসু বলে এটা পৃথিবীতে সব থেকে লিমিটেড, এটা আমার দিদি আমাকে দিয়েছিল, আর তুমি কিনা এই শার্টটি পুড়িয়ে ফেললে। ঠিক তখনই জুরে ফোন করে ইয়াং জেনজেনকে। ইয়াং জেনজেনকে ফোন করে এটা জানতে চায় যে ওর ট্রিপ কেমন হলো, ও কেমনভাবে ফিরে এলো। এবার জুরের সঙ্গে তো খুবই সুন্দরভাবে কথা বলছিল, আর ওর পিছনে এসে দাঁড়িয়েছিল ওখানে জাং বসু। জাং বসু বলে যখন তুমি জুরের সঙ্গে কথা বলো তখন তুমি কি সুন্দর করে কথা বলো, আর আমার সঙ্গে কত আনফ্রেন্ডলি কথা বলো, কেন আমি কি এতই খারাপ নাকি? আর এখন ওদের দুজনের ভিতর আবার কিছুটা ঝগড়া শুরু হয়ে যায়। এরপরে ওরা একটা অনুষ্ঠানে গিয়েছিল, আর ওই অনুষ্ঠানে জুরে পারফর্ম করে, আর সেখানেই গিফটটা নিয়ে বসেছিল ইয়াং জেনজেন। মেক্সিকো থেকে ওই গিফটটা ওই জুরের জন্য নিয়ে এসেছে। ওখানে উপস্থিত ছিল জাং বসুও। জাং বসুর কোম্পানির টিচার জুরেকে অনেক প্রশংসা করে ওর গানের জন্য, কারণ ও অনেক সুন্দর গাইতো, এবং ওকে ইয়াং জেনজেনও অনেক প্রশংসা করে, কিন্তু ওর হাতের গিফটটা দিতে ওকে একদমই মনে থাকে না। তাই ইয়াং জেনজেন খুবই মন খারাপ করে ওখানে দাঁড়িয়েছিল। ঠিক তখনই জাং বসু ওর পাশে এসে দাঁড়ায় আর ওর হাতের গিফটটা মেরে নিয়ে নেয়, কারণ ও তো সবসময় ওর সঙ্গে খুনসুটি করতো। কিন্তু গিফট নেওয়ার পরই ওদের দুজনের আবারও ঝগড়া শুরু হয়ে যায়। গিফটটা নিয়ে টানাটানি করতে গিয়ে ওই গিফটটা নিচে পড়ে যায় এবং গিফটটা ভেঙে যায়। এতে ইয়াং জেনজেন খুবই কষ্ট পায়, আর ও এসে ওর অফিসে বসে থাকে এবং ও চেষ্টা করতে লাগে যে এটাও জোড়া লাগাতে পারবে কিনা, কিন্তু আসলে ও ব্যর্থ হয়। এর জন্য ওর খুব মন খারাপ থাকে। এদিকে আমরা আবার স্টার কোম্পানি দেখতে পাই। প্রেসিডেন্ট চেন এখন টিচার চাংয়ের সঙ্গে কথা বলছিল। ওরা আসলে আলাপ করছিল যে জুরেকে এই কোম্পানিতে নেওয়া যায় কিনা, কারণ জুরে সত্যি অনেক ভালো গায়। কিন্তু প্রেসিডেন্ট চেন এখন অন্য কাউকে নিয়ে ভাবছে না একমাত্র জাং বসু ছাড়া। ওরা চায় জাং বসুকে মেগা স্টার করতে। জাং বসু অলরেডি অনেক ফেমাস, কিন্তু জাং বসুর গান খুব একটা সুন্দর ছিল না। জাং বসু আসলে সিপপ বেশি পছন্দ করতো, এর জন্য হাই নোটের গান ওর সঙ্গে খুব একটা যেত না।
এরপরে ওর দিদি ওর সঙ্গে দেখা করতে আসে আর ওর জন্য খুব সুন্দর একটা নেকলেস নিয়ে আসে। যেহেতু ওদের জুয়েলারি বিজনেস আছে আর ওর দিদি এই বিষয়টা দেখাশোনা করে, জাং বসু তো একদমই ওই বিষয়ে কোনো কথা বলে না। এদিকে জাং বসুর এখানে আজকে একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ও মেক্সিকোতে চেয়ে যে মিউজিক ভিডিওটা করেছে সেই ভিডিওর পারফরমেন্স এখানে হওয়ার কথা ছিল। আর এখন আমরা প্রেসিডেন্ট চেনকে দেখতে পাই। প্রেসিডেন্ট ডু তাকিয়ে দেখে মালিনাকে, আর এই প্রথম ও এবং মালিনা মুখোমুখি। আগেই ওদের ছবি কিন্তু ইয়াং জেনজেনের পিছনে দেখেছিল প্রেসিডেন্ট ডু। এদিকে জাং বসুর অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। ও তো অনেক বেশি ভালো গাইছিল। সি পপ ও আসলে অনেক দারুণ গায়। ওর বাবা এবং বোন এখানে উপস্থিত ছিল এবং ওরা সবাই ওর অনেক বেশি প্রশংসা করছিল, কারণ ওকে দেখতে অনেক হ্যান্ডসাম লাগছিল। একই মঞ্চে ওখানে গান গাইতে ডাকা হয় ইজুরেকে, আর ওকে ডাকার ব্যবস্থা করেছিল প্রেসিডেন্ট ডু। তবে প্রেসিডেন্ট ডুও ইজুরের সঙ্গে ওখানেই গান গাইতে শুরু করে, কারণ ইজুরে ওখানে যে গানটি গাইছিল সেটা প্রেসিডেন্ট চেন তার স্ত্রীকে উদ্দেশ্য করে অনেক বছর আগেই লিখেছিল। আর এই গানটির ফলে ওরা সবাই অনেক আবেগঘন হয়ে যায় এবং প্রেসিডেন্ট চেনও এই গানটি শোনার পরে ইজুরের প্রতি একটা ফিলিংস ফিল করে যে ওকে হয়তো এই কোম্পানিতে নেওয়াই যায়। কিন্তু এই মুহূর্তে ওই লোক এটা ভাবছে না। এই মুহূর্তে জাং বসুকেই উনি আরও বেশি সুপারস্টার করতে যাচ্ছেন। তো জাং বসুর গান নিয়ে সবাই খুব ভালো কমেন্ট করলেও একটা লোক ওকে খুবই ক্রিটিসাইজ করে। ওই লোক ছিল একজন ক্রিটিক এবং ওই লোকের ভিডিও অনেক মানুষই দেখতো, তাই সাথে সাথে এটা খুবই ভাইরাল হয়ে যায়। এখন লুইনান ডেকে বলে ইয়াং জেনজেনকে, তুমি যেহেতু হ্যাক করতে পারো তাই তুমি ওর আইডিটা হ্যাক করতে পারবে না, এটা হ্যাক করে তুমি ভিডিওটা ডিলিট করে দাও। ইয়াং জেনজেন বলে এটা অনৈতিক, এটা আমি করতেই পারবো না। ওটা বলে ও সোজা জাং বসুর বাড়িতে চলে আসে আর জাং বসুর সঙ্গে এটা নিয়ে কথা বলতে লাগে। জাং বসু বলে, হ্যাঁ তাই তো, তুমি তো একবার আমার আইডি হ্যাক করেছিলে, তাহলে তুমি ওরও আইডি হ্যাক করে নিয়ে ওর এই ভিডিও ডিলিট করে দাও। তখন ও জাং বসুকে বলে, আরে তুমি কি বলছো, আমি তোমার মতো লোকজনদের আইডি হ্যাক করতে পারি, এত বড় অ্যাকাউন্ট হ্যাক করার সাধ্য আমার নেই। আর তাছাড়া এটা তো অনৈতিক, এটা করা যেতেই পারে না। কিন্তু আমরা অন্যভাবে চেষ্টা করব এই ব্যাপারটাকে সামলানোর, কারণ ওই লোক কেন এত বাজে বাজে কথা বললো তোমাকে নিয়ে। জাং বসু বলে, আমিও বুঝলাম না, আমি এত ভালো গাই কিন্তু ওই লোক আমাকে নিয়ে এত বাজে কমেন্ট কেন করলো। এদিকে আমরা মালিনাকে দেখতে পাই। মালিনা আসলে এই কোম্পানিতে অলরেডি একজন ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেই ফেলেছিল। এদিকে আমরা সেই ক্রিটিককে দেখতে পাই। এই লোকই অনেক খারাপ খারাপ কথা বলেছিল জাং বসুর নামে। ওর সঙ্গে দেখা করতে আসে এবার জাং বসুর অ্যাসিস্ট্যান্ট ইয়াং জেনজেন। ইয়াং জেনজেন ওই লোককে বোঝানোর চেষ্টা করে, আপনি ভাবছেন জাং বসু যতটা খারাপ গান গায় ও আসলে অতটাও খারাপ গায় না, ও আরও অনেক বেশি ভালো গায়। আপনি ওর গান হয়তো উপলব্ধি করতে পারেননি, কিন্তু এতে আরও হিতে বিপরীত হয়ে যায়। ও যে ওর সঙ্গে দেখা করেছিল এটা নিয়ে একটা বড় আর্টিকেল ওই ক্রিটিক আবারও পরে লেখে যে জাং বসুর অ্যাসিস্ট্যান্ট তার সঙ্গে দেখা করে ভিডিও ডিলিট করার কথা বলেছে। এবার জাং বসু তখন ডেকে বলে ইয়াং জেনজেনকে যে এসব কি। ও পরে আবার বড় একটা আর্টিকেল পাবলিশ করেছে, তোমাকে কি আমি বলেছিলাম ওর সঙ্গে কথা বলতে, তুমি কেন ওর সঙ্গে কথা বলতে গিয়েছিলে। এখন তো জাং বসু অনেক ক্ষেপে যায় এবং ওর এত পরিমাণে রাগ হয়ে যায় যে ও ইয়াং জেনজেনের উপরে খুবই চড়াও হয় আর বলে এক্ষুনি ওর মুখের সামনে থেকে চলে যেতে। এরপরে ইয়াং জেনজেন দেখতে পায় যে জাং বসুর ফ্যানেরা এখন অ্যাটাক করেছে ওই ক্রিটিককে আর ওর দিকে বোতল, পচা ডিম এগুলো ছুঁড়ে মারছে। আর ওই স্পটে ইয়াং জেনজেন নিজেও উপস্থিত ছিল। আর এখন জাং বসু ইয়াং জেনজেনের কাছে আবারও আসে আর বলে, গতদিন তোমার সঙ্গে আমি অজান্তেই অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি আমার ভালোর জন্যই তো ওর সঙ্গে কথা বলতে গিয়েছিলে। যেহেতু আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি তাই তোমাকে এখন আমি একটা গিফট দিতে চাই। আর এটা ছিল একটা দারুণ শোপিস। এই শোপিসটা ইয়াং জেনজেনের খুবই পছন্দ হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ইজুরেকে নিয়ে কথা বলছিল সবাই। এদিকে ইজুরেকেও অন্য একটা কোম্পানি হায়ার করে নেয়। এই কোম্পানির ম্যানেজার এই লোক এবং এই কোম্পানির নাম ছিল ব্লসম কোম্পানি। এই কোম্পানিতে ইজুরেও খুব সহজেই এসে যোগদান করে। ওদিকে আমরা আবার জাং বসুকে দেখতে পাই একটা ফ্যান মিটিংয়ে যাওয়ার পথে। ওর নিজের ফ্যানদের সঙ্গে দেখা করতে গিয়েছিল আর শত শত ফ্যানের ভিড়েই এই মেয়েটিকে সিলেক্ট করা হয় ওর সঙ্গে ইন্টারভিউ নেওয়ার জন্য। জাং বসু এখন ওই মেয়েটির সঙ্গে গল্প করতে লাগে যে ওর মিউজিক ক্যারিয়ারের শুরুটা ঠিক কোথা থেকে, এবং ওই মেয়েটি খুবই খুশি হচ্ছিল কারণ ওই মেয়েটি জাং বসুর একদম পাগলা ভক্ত ছিল। এরপরে এত সব সামলে অনেক ক্লান্ত হয়ে বাড়িতে শুয়ে পড়ে, কিন্তু ও এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে ফোনও রিসিভ করার ক্ষমতাও ছিল না। আর জাং বসুর কাছে ইয়াং জেনজেন ফোন দিয়েই যাচ্ছিল। ও যখন বুঝতে পারে জাং বসুর কিছু একটা হয়েছে তখন ওর বাড়িতে ওর সেবা শুশ্রূষা করার জন্য আসে। আর ও দেখে যে জাং বসু একটা পান্ডা কস্টিউম পরে শুয়ে আছে
আর এই পান্ডা কস্টিউমে ওকে সত্যি দেখতে খুবই কিউট লাগছিল। ইয়াং জেনজেন তো এটা দেখে একদম হেসে উল্টে পড়ে। আর চাং বসু বলতে লাগে ছোটবেলায় যখনই ও অসুস্থ হতো ওর মা এই পান্ডা কস্টিউমটা ওকে পরিয়ে দিলে ও সুস্থ হয়ে যেত। ইয়াং জেনজেন ওকে বলে ওষুধটা খেয়ে নিতে, আর ওরা একসঙ্গে আবারও ছবি ওঠাতে যায়। আর অসুস্থ থাকা সত্ত্বেও চাং বসু ভীষণ পোজ নিয়েই ছবি ওঠাচ্ছিল। এটা দেখে ইয়াং জেনজেন আরও বেশি হাসতে লাগে এবং ওর খুবই মজা লাগে এটা ভেবে। আর ওর এই হাসি খুশি দেখে চাং বসুও হাসতে লাগে। আর পরদিন ও সুস্থ হয়ে যায়। কিন্তু ও যখন সুস্থ হয়ে দেখে যে ইয়াং জেনজেন তখনও ওর রুমেই ঘুমাচ্ছে এবং ইয়াং জেনজেনের ওঠার কোনো নামই নেই। জাং বসু নিচে আসে আর ভাবতে লাগে ইয়াং জেনজেনের সঙ্গে ওর কাটানো সময়গুলো। ওই সময়গুলো খুবই কিউট ছিল। ও যখন ইয়াং জেনজেনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঠিক কিছুক্ষণ পরে ইয়াং জেনজেনের ঘুম ভেঙে যায় এবং ওদেরকে এখন কাজে ফিরে যেতে হবে। তো ওঠার পরেও এক দফা আবার দুজনের ঝগড়াও হয়ে যায়। ওদের তো কথায় কথায় খালি ঝগড়া হয়। এরপরে আমরা আবার জাং বসুকে দেখতে পাই ওর আজকে কিছু ফটোশ্যুট করতে হবে, তার জন্য ও মেকআপ নিচ্ছিল। কিন্তু ওকে যে ড্রেসগুলো পরতে হবে সেই ড্রেসগুলো অদল বদল হয়ে গিয়েছে। মেল ড্রেসের পরিবর্তে এখানে ফিমেল ড্রেস চলে এসেছে। এবার জাং বসু যখন এসে দেখে যে এখানে সবগুলোই মেয়েদের ড্রেস তখন তো ও আরও রেগে যায় এবং ও বলতে লাগে যে একটু পরেই শুটিং শুরু হবে, একদমই টাইম নেই, এখন আমি কি পরে শুটিং করব। কিন্তু ওর যে মেকআপ আর্টিস্ট জ্যাসন সে বলতে লাগে এখন মেয়েদের ড্রেস পরে তো ছেলেরাও ফ্যাশন শ্যুট করে, এটা কোনো ব্যাপারই নয়, তুমি কিন্তু ওগুলো পরতে পারো। আর ইয়াং জেনজেনও ভাবে যে এখন তো টাইম নেই, সেহেতু ওই মেয়েদের ড্রেসই ওকে পরতে হবে। ওকে দেখাতে লাগে বড় বড় আর্টিস্টরাও ফিমেল ড্রেস পরে কিন্তু ফটোশ্যুট করে। কিন্তু জাং বসু কিছুতেই ওই মেয়েদের ড্রেস পরতে রাজি হয় না। ও বলে আমি এত সুদর্শন একটা পুরুষ, আমি কিভাবে একটা মেয়েদের ড্রেস পরতে পারি। ঠিক তখনই ওর এই সুযোগটা নিয়ে নেয় ইয়াং জেনজেন। ইয়াং জেনজেন বলে তুমি পান্ডা কস্টিউম পরতে পারো আর মেয়েদের কস্টিউম পরতে পারো না? পান্ডা কস্টিউমে তুমি প্রাণীর কোনো বৈষম্য দেখলে না, আর মেয়েদের জামা পরলেই তোমার পুরুষত্ব চলে যাবে। এখন তুমি যদি ওই কস্টিউম না পরো তবে তুমি যে পান্ডা কস্টিউম পরেছিলে এই ছবি আমি ভাইরাল করে দিব। আর কি করবে বেচারা, এবার চাপে পড়ে ওই ড্রেস পরেই ফটোশ্যুট করতে লাগে এবং এই ফটোশ্যুট আরও ভীষণ ব্যাপকভাবে সাড়া ফেলে এবং এগুলো দেখতে সত্যি খুবই সুন্দর লাগছিল, যার জন্য পুরো কোম্পানির লোকজনই কথা বলা শুরু করে যে ওকে দেখতে কত সুন্দর লাগছে। কিন্তু এর কিছুক্ষণ পরে আবারও ঝামেলা শুরু হয়ে যায়। জাং বসুর ফ্যানেরা এখন সরাসরি ওই যে ক্রিটিক ছিল তার বাড়িতে গিয়ে হামলা করা শুরু করে দিয়েছে, ওর বাড়ির সামনেই আন্দোলন করছে। আর এটা নিয়ে আবারও তো তোলপাড় শুরু হয়ে যায়। কিছুক্ষণ পরে ইয়াং জেনজেনকে লুইনান ফোন দিয়ে পুলিশ স্টেশনে আসতে বলে, কারণ কেউ একজন ওই ক্রিটিকের মাথায় ইট দিয়ে ফাটিয়ে দিয়েছে। আর ওরা ভেবেছে এটা ইয়াং জেনজেন করেনি, তো আসলে এটা তো ইয়াং জেনজেন করেনি, এটা জাং বসুর কোনো একজন ফ্যান্সই করেছে। কিন্তু কে করেছে ওরা তো জানে না, তবে কোনো ফ্যান যদি এটা করেও থাকে তবে জাং বসুকে এর পুরো দায়ভার নিতে হবে। তখন ওরাই সেই পাগলা ফ্যানটা এসে বলে যে আমি ওর মাথায় ইট দিয়ে মেরে ফাটিয়ে ফেলেছি, কিন্তু আসলে ও তো কিছুই করেনি। ও ভেবেছিল জাং বসু হয়তো ওই লোকটাকে মেরেছে, তাই জাং বসুকে বাঁচানোর জন্য ওর বিভিন্ন ফ্যান্সরা এসে পুলিশ স্টেশনে বলতে লাগে যে আমরাই মেরেছি। এতে জাং বসু খুবই খুশি হয়, কারণ মানুষজন ওকে কত ভালোবাসে। এরপরে জাং বসুকে কোম্পানি থেকে বলা হয় যেহেতু তোমার ফ্যানের কেউ একজন এটা করেছে তার জন্য তোমাকে ওই লোকের কাছে ক্ষমা চাইতে হবে এবং তুমি একটা কনফারেন্স করবে, সেখানে তুমি ক্ষমা চাইবে। জাং বসু প্রথমে রাজি হয় না, কারণ যে অন্যায় ও করেনি তাহলে ও কেন ক্ষমা চাইবে। এখন ওর কোম্পানির বাকি সবাই ক্ষমা চাইতে লাগে, জাং বসুও বেচারা ক্ষমা চাইতেই যাচ্ছিল। ঠিক তখনই ওখানে নিউজ রিপোর্টাররা অন্য ধরনের কোশ্চেন করা ওকে শুরু করে। ওকে বলতে লাগে আপনি যখন একটা ড্রামা শুটিং করছিলেন তখন ওই ড্রামার নায়িকার সঙ্গে আপনার ছবি ভাইরাল হয়েছিল, তখন আপনার বাড়িতে যেও আমরা আপনার কোনো বিবৃতি পাইনি, ওই ব্যাপারে আপনি এখন কি বলবেন। এতদিন পরে ওই ব্যাপার টানার ফলে ওর খুবই রাগ হয়ে যায় আর ওই কনফারেন্স ভেস্তে দিয়েও চলে আসে। আর এখন এইসব নিয়ে তো তুমুল তোলপাড় শুরু হয়ে যায়। এবার ইয়াং জেনজেন জানতে পারে যে জাং বসুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লুইনান বলে যে এক্ষুনি জাং বসুকে খুঁজে বের করতে। এবার ও তো সারা দুনিয়া খুঁজতে লাগে, কিন্তু জাং বসুকে কোথাও খুঁজে পায় না। অবশেষে ওর মনে হয় যে ও কার রেসে যেতে পারে, আর সত্যি সত্যি জাং বসু এখানে কার রেসিং করতে এসেছিল। ইয়াং জেনজেন এখানে আসে আর ড্রেসিং রুমে ওর জন্য ওয়েট করতে লাগে। আর এখানে জাং বসুর কিছু ছবিও ও তুলে নেয়। জাং বসু ওই ছবিগুলোই ডিলিট করতে যাচ্ছিল, কিন্তু ও জাং বসুকে বলে এখনই তোমাকে কোম্পানিতে ফিরে যেতে হবে, এভাবে তুমি কতদিন লুকিয়ে থাকবে, তবে তুমি যেখানেই যাবে আমি তোমাকে ফলো করব, কিছুতেই হারিয়ে যেতে দিব না। আর এজন্য ওর গাড়ির সামনে গিয়ে ও বসে থাকে। তখন জাং বসু বলে ঠিক আছে তুমি আমার সঙ্গে যেতে চাও, তাহলে চলো, পরে যেন আবার আফসোস করো না।
আর ওকে নিয়ে ও সোজা একটা নাইট ক্লাবে চলে আসে। জাং বসু ভেবেছিল যে এখানে এসে ওকে ড্রিঙ্ক করানোর প্রস্তাব দিলে ও হয়তো খুবই চুপসে যাবে। যখন ওকে বলা হয় যে তুমি এখানে ড্রিঙ্ক করবে নাকি বিল দিবে, তখন ও ভাবে যে বিল দেওয়ার জন্য অত টাকা তো ওর কাছে নাই। ইয়াং জিনজিন বলে ঠিক আছে আমি ড্রিঙ্ক করব, কিন্তু তুমি ড্রিঙ্ক করতে পারবে না, তুমি কেবল বিল দিবে। ঠিক তখনই জাং বসুর একটা বন্ধু ওকে দেখতে পায়, যার সঙ্গে আমেরিকাতেও একসঙ্গে পড়াশোনা করেছিল। আর ওর ওই বন্ধুর সঙ্গে ওখানে কেশিন নামের একটা মেয়েও ছিল। এই মেয়েও আমেরিকাতেই পড়াশোনা করেছে। তো ওরা এদের সঙ্গে এখানে কথা বলতে আসে। আর এই কেশিন জাং বসুর অনেক ভক্ত, কারণ জাং বসু যে সি-পপ পছন্দ করে আর ওই কেশিন মেয়েটা হিপ হপ পছন্দ করে। আর জাং বসু অনেক হ্যান্ডসাম হওয়ায় ওই মেয়েটি এসে জাং বসুকে বলে তুমি তো বাস্তবে আরও বেশি সুন্দর, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। আর এরপরে যেহেতু ড্রিঙ্ক করার কথা ছিল ইয়াং জিনজিনের, ইয়াং জিনজিন একটানা ড্রিঙ্ক করতে লাগে। তবে জাং বসু ভেবেছিল যে ও হয়তো ড্রিঙ্ক করবে না, ওকেও ভয় দেখাচ্ছিল। কিন্তু ইয়াং জিনজিন সত্যি সত্যি ভীষণ ড্রিঙ্ক করতে লাগে। এদিকে জাং বসু কিন্তু একদমই ড্রিঙ্ক করতে পারতো না, একটু খেলেই ওর অবস্থা কাহিল হয়ে যেত। যেখানে ইয়াং জিনজিন এক গাদা ড্রিঙ্ক করে ওর কিছুই হয় না, সেখানে জাং বসু মাত্র এক চুমুক খেয়েই একদম উল্টে পাল্টে যাচ্ছিল। আর ইয়াং জিনজিনই ওকে ধরে নিয়ে হোটেলে চলে আসে। কিন্তু যখন ও হোটেলে আসে তখন ওরা দুজনই একবারে উল্টে বেডের উপরে পড়ে যায়। কিন্তু ও ভাবে যে জাং বসু যদি রাত্রেবেলা কোনোভাবে পালিয়ে যায়, তাই ওর পায়ে দড়ি বেঁধে রাখে। জাং বসু এটা দেখে তো আরও বিরক্ত হয়ে যায় আর বলে ওর দড়ি খুলে দিতে, ও কোথাও যাবে না। কিন্তু যখন ওদের সকালের খাবার দিতে আসে ওয়েটার, ঠিক এই সুযোগেই জাং বসু ওখান থেকে পালিয়ে যায়। আর ইয়াং জিনজিন বাহিরে এসে দেখে জাং বসু অলরেডি ওর গাড়ি নিয়ে পালিয়ে গেছে। এবার এত কাছে পেয়েও ওকে হারিয়ে ফেললো। এখন অফিস থেকে তো ওকে আবারও বকাঝকা দিবে। আর জাং বসু এদিকে একটা গ্রামের বাড়িতে এসে চুপচাপ বসেছিল। ওকে বারবার ভয়েস মেসেজ করেই যাচ্ছিল ইয়াং জিনজিন। আর জাং বসু ইয়াং জিনজিনের এত বেশি কেয়ারিং দেখে সত্যি সত্যি খুবই মজা পাচ্ছিল এবং ওর খুবই ভালো লাগছিল যে কেউ ওর এত কেয়ার করে। আর এখানেই শেষ করছি পার্ট 2 এর গল্প। পার্ট 3 এর গল্প পেতে চোখ রাখুন আমার চ্যানেলে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।